বাজারে গিয়ে ধ্রুব অনেক কিছু নিল মায়ের জন্য, ফলমূল, মিষ্টি, বিস্কুট, চানাচুর, অনেক কিছু। একটা সিএনজি ভর্তি করে ফেললো। শালুকের বুকের ভেতর ডিপ ডিপ করছে অজানা আতঙ্কে। দীপালি তার বাড়ির সামনে এসে সিএনজি থামলো। গেটের দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাই? ধ্রুব বলল, আমি ধ্রুব। সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তাবাবু, দেখা যান কে আইছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ধ্রুব বলল, আমার স্ত্রী শালক আর আমি ধ্রুব। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। 2 পা এগিয়ে আসতে আবারও থেমে গেল। তার 2 চোখ টলমল করছে। নাতিকে জড়িয়ে ধরতে চেয়েও আর ধরলেন না। নাতি কিছু মনে করে যদি, এই ভয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, আসো, আমার সাথে আসো। দোতলার সবচেয়ে শেষের রুমের সামনে দাঁড়িয়ে বলল, যাও, ভেতরে যাও, আমি নিচে আছি। লোকটা চলে গেল। ধ্রুব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বাইরে, তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বিছানার সাথে লেগে থাকা একটা মানুষকে দেখে আর মুহূর্তেই ধ্রুবর মাথা ঘুরতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাটকাঠি, কঙ্কালের মতন হয়ে গেছেন। সারা দেহে তার এক ছটাকও মাংস হবে না। থাকার মধ্যে আছে শুধু জলজলে 2টো চোখ আর লম্বা জটধরা চুল। ধ্রুবর দিকে তাকিয়ে নিজে নিজে বলল, ধ্রুব, এসেছিস? ধ্রুবর গলা ধরে এলো, কথা বলতে পারলো না। হাতছানি দিয়ে কাছে ডাকলেন দীপালি ধ্রুবকে। ধ্রুব এগিয়ে যেতেই পাশে বসলেন। ধ্রুবর হাতখানা শক্ত করে ধরে বলল, আমার বাপধন, আমার মানিক তুই, আমার 7 রাজার ধন, আমায় মাফ করে দিস বাবা। তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি। বেঁচে থাকতে তোকে মার আদর দিতে পারিনি। ধ্রুব জিজ্ঞাসা করলো, আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখাননি আপনি? দীপালি হেসে বলল, এই যে আমার সব রোগের ওষুধ, আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারেই সেরে যাব বাবা। তোর মুখখানা দেখার জন্যই আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্রণা থাকবে না আমার দেহে। ওকে দাঁড়িয়ে আছে? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। দীপালির কাছে ডেকে বলল, কোন শালুক বাবা? আমাদের শালুক? আমার সেই ছোট্ট রসগোল্লার মতন সেই শালুক? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, সেই শালুক। দীপালি শালুকের হাত ধরে বলল, মাগো, কেমন আছো তুমি? আমি তোমার শাশুড়ি হতাম, এখন আমি তোমার কেউ না মা। আমাকে তুমি চিনবে না, আমি চিনি তোমাকে। তোমার তুলতুলে নরম শরীরটা আমার এখনো মনে আছে। তোমাকে আমি বলতাম মোমের পুতুল, তুমি আমার। এখনো তুমি তেমনই আছো। শালুকে কিছু বলতে পারলো না, তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থায় দেখে। ধ্রুব বলল, আপনার বাচ্চারা কোথায়? দীপালি অবাক হয়ে তাকিয়ে বলল, আমার তো এই একটাই বাচ্চা বাবা, সে তুই। ধ্রুব লজ্জা পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আপনাকে আবার বিয়ে দিয়েছিলেন। দীপালি করুণ হেসে বলল, না তো, এরকম কিছুই হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার পরই আমাকে গৃহবন্দী করে ফেলে। তারপর আমি অসুস্থ হয়ে যাই। আজও সে অসুখটা বেড়েই যাচ্ছিল। আমি তো একজনকে ভালোবেসেছি বাবা, তাকে ছেড়ে এসেছি বলে কি অন্য কারোর হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তেমন ছিল না। ধ্রুব কেঁদে দিয়ে বলল, কেন এরকম হলো বলেন আপনি? আপনিও কষ্ট পেয়েছেন এখান থেকে, আমিও কষ্ট পেয়েছি আপনাদের ভালোবাসা হারিয়ে। আমার বাবাও তো উন্মাদের মতন হয়ে গিয়েছিলেন। দীপালি হেসে বলল, দোষ আমাদের ছিল বাবা। ভালোবাসার টানে 2জন নিজেদের ধর্মের অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলিম হয়ে হিন্দু মেয়েকে বউয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দেবে নাকি? তোমাদের ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমাদের ধর্মেও নেই। তবু আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। 2জনের মধ্যে এও কথা ছিল, কেউ কারো ধর্মের অসম্মান করব না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনাচারের শাস্তি কি সৃষ্টিকর্তা দেবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই চাপ দিয়েছি তোমার বাবাকে। এখানে কারোর কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যই এই ছিল। ধ্রুব কেঁদে বলল, আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে। দীপালি হেসে বলল, সেটাই তো আমার আর তোমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি সৃষ্টিকর্তার তরফ থেকে। অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারোর কোনো কথা নেই। দীপালি ধ্রুবর হাত চেপে ধরে শুয়ে রইলেন চোখ বন্ধ করে। তারপর খানিকক্ষণ সময় কেটে যাওয়ার পর বললেন, এবার তোমরা যাও বাবা, মন ভরে দেখে নিয়েছি তোমাকে। ধ্রুব চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা। আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি।
একবার যদি আমি আপনাদের দুইজনকে একই সাথে কাছে পেতাম, মা দুইজনকেই একই সাথে দেখতে পারতাম, তবে আমার সব কষ্ট চলে যেত। দীপালি চোখ মুছে বলল, যাও ধ্রুব, চলে যাও তুমি। আমার নার্স আসার সময় হয়েছে এখন। ধ্রুব শালককে নিয়ে বের হয়ে এলো। একটু এগিয়ে শালক থমকে দাঁড়ালো, তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে ডাক্তার দেখাবো, উনি সুস্থ হয়ে যাবেন চিকিৎসা করলেই। টাকা পয়সার জন্য আপনি ভাববেন না, বাড়ি থেকে যেসব গয়না পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, আপনি আমাকে না বলবেন না। এতদিন পর আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন, আমি তাকে এভাবে থাকতে দেখতে পারবো না। আপনি ছাড়া আর তার কেউ নেই এখন। ধ্রুব বলল, তাই হবে শালক। ধ্রুবর নানা নিচে বসে রইলেন সিঁড়ির পাশে। ধ্রুব এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই, ওনার চিকিৎসা করানোর জন্য। তিনি বললেন, তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও, আমার মেয়েটা বেঁচে থাকুক তবুও। ধ্রুব চলে এলো শালককে নিয়ে। রিকশায় বসে শালককে বলল, ঢাকায় যেয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে শালক, তারপর মাকে নিয়ে যাব। শালকের ভীষণ ভালো লাগলো, এত বছর পর মা বলে ডাকতে পারছে ধ্রুব, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসায় গিয়ে দেখলো সবাই বসে আছে ধ্রুবর জন্য। ধ্রুব সবকিছু বলল সবাইকে। বাবার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি আমার মাকে দেখার জন্য। আপনি আমার এক মায়ের জন্য চিন্তা করতে গিয়ে অন্য মাকে কষ্ট দেবেন না বাবা। ফরিদার দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা, ওনাকেও আর কখনো কষ্ট দেবেন না বাবা। এক মাকে হারাতে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যাতে হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি, আমার ভাই বোন এখনো ছোট, ওরা ওদের কষ্ট সহ্য করতে পারবে না বাবা। ফরিদা কেঁদে ফেললেন। আফিফারা এসেছে কিছুক্ষণ আগেই। হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতেই দেখলো সবাই বসে আছে, জহিরও আছে সাথে। আফিফা এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। মিথ্যা মায়া বাড়িয়ে লাভ হবে কি? বহুদিন পর আজ আবারও সবাই একই সাথে খেতে বসলো। আনন্দ বেদনা সব বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই খুশি আজ একত্র হতে পেরে। দীর্ঘদিন পর আফিফা বাড়ি এসেছে, তার জীবনের সবচেয়ে বেশি এলোমেলো। কিছুতেই সে সংসারী হতে পারছে না, শত চেষ্টা করেও। ননদেরা এলে আফিফার সব এলোমেলো লাগে। কিছুক্ষণ পর পর নাস্তা, খাবারের নানান আইটেম, এসব আফিফা ঠিকমতো করতে পারে না। আর যখনই কোনো ভুল হয়, দুই ননদ মুখ কালো হয়ে যায়। আর সেই সাথে সাথে আফিফার হাজবেন্ডের মুখও আষাঢ়ের মাসের আকাশের মতন কালো হয়ে যায়। দুপুরে খাওয়ার পর আফিফা, শালুক, শাপলা মিলে শাপলার রুমে বসে আড্ডা দিচ্ছিল। শাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল, আপা, তোমার সংসার কেমন কাটছে? কিভাবে অবসর কাটাও তুমি? কলেজে যাও? আফিফা হেসে বলল, আমার আর লেখাপড়া, কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময় হয়ে ওঠে না। সেই কবে চুলে তেল দিয়েছি নিজেই জানি না। শালক অবাক হলো শুনে। সে তো তার বাসায় করার মতন কোনো কাজই খুঁজে পায় না, অথচ আফিফা আপা কি বলে এসব? অবাক হয়ে শালক জিজ্ঞাসা করলো, কিসের কাজ আপা এত তোমার? আফিফা হেসে বলল, সবসময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামীদের নিয়ে। ধর একজন এলো তো আর একজন যাবার সময় হলো, দুইজনেই বাচ্চা কাচ্চা আছে। মাসের মধ্যে সর্বোচ্চ 7 দিন তারা নিজেদের শ্বশুর বাড়ি থাকে। দুই বোন যখনই একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওনাদের। বাচ্চাদের এক একবার এক একটা চাই, সব আমাকেই করতে হয়। কারোর বাচ্চা শুধু চিকেন খায়, কারোর বাচ্চা আবার ফিশ ফ্রাই খায়, আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। বাচ্চারা যদি বলে নিজের হাতে খাবে, ওদের মায়েরা রেগে যায়। নিজেদের হাতে খেলে ওরা নাকি ঠিক মতো খাবার খায় না, সেজন্য আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস কর, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে, কিন্তু মুখের খাবার গেলে না। ঘন্টার পর ঘন্টা ওদের খাওয়াতে লাগে। বাড়িতে কাজের মহিলা ছিল, ওদের বিয়ের পরপরই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। সকালে তোর ভাই দোকানে চলে যাবে তো আমাকে সেই হিসেবে খুব ভোরে উঠে নাস্তা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাস্তা। এরপর ভাত রান্না করা লাগে। ভাতের সাথে নিম্নে 4টা আইটেম যদি না করি, সেদিন ওনাদের সে কি রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানাই তারা বাসায় আসলে আমি অখুশি, এর জন্যই ঠিক মতো রান্না করি না তাদের জন্য।
এরপর ওনার কল আসে। সেই কল আমার জন্য যে কি আতঙ্কের তা আমি জানি শুধু। গম্ভীর হয়ে বলেন, আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে। তোমাকে ওদের ইচ্ছে মতো চলতে হবে, যে যা চায় সব করে দিতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায়। আমার এরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথাও শুনিনি। শালক হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। স্বামীরা এরকমও হয় স্ত্রীর সাথে? আফিফা বলল, সবাই তো ধ্রুব ভাই না রে শালক। সবাই তো আর বউকে ভালোবাসতে জানে না পাগলের মতন। শালকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। আফিফা বলল, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জহির ভাইকে সহজে ভুলে যেতে পারবো, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমার আরো বেশি মনে করতে থাকি তাকে। সবসময় মনে হয় ওনার জায়গায় জহির ভাই থাকলে আমার সাথে এইরকম কিছুই করতো না। আমি জানি আমি পাপ করেছি স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মনটা যে মানে না শালুক। আমি কি করতাম তোরাই বল। মা বাবাকেও এসব বলতে ইচ্ছে করে না। একে তো আদনান ভাইকে নিয়ে দুইজনের মনে কষ্ট, এখন যদি আমার এসব কথা শুনে তবে দুজনই ভেঙে পড়বে। ওনারা টাকা পয়সাওয়ালা জামাই চেয়েছিল আমার জন্য, কিন্তু একটা ভালো মানুষ চাইনি। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনেদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়ি আসতে দেন না। পুরুষ মানুষ এটা বোঝে যে তার বোন তাদের বাড়িতে সবসময় আসবে, তবে এটা কেন বোঝে না তার স্ত্রীও কারোর মেয়ে, কারোর বোন। তারও তো ইচ্ছে করে বাবার বাড়ি যেতে। শালুক কোনো জবাব দিতে পারল না। আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করে শালুক তা টের পেল। বিকেল হতে আফিফার হাজবেন্ড আফিফাকে রেডি হওয়ার জন্য তাড়া দিতে লাগলো। এখনই চলে যাবে তারা, তার ছোট বোন এসেছে বাসায়। শুনে আফিফা স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা তো 1 সপ্তাহ আগেই গিয়েছে এই বাড়ি থেকে। আমি আজ কত মাস পর এসেছি বাড়িতে। আপনার কি একটু মায়া দয়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাবার জন্য বলছেন? তেরে এসে আফিফার চোয়াল চেপে ধরে আফিফার হাজবেন্ড সজীব বলল, খুব সাহস বেড়ে গেছে মনে হয় তোমার বাবার বাড়ি এসে। আমার বোনের সাথে তুলনা করতে চাইছো কোন সাহসে? আমি এখন বলছি তো তুমি এখনই চলে যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থাকতে হবে। আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখো এখানে সম্পর্ক শেষ তোমার সাথে। ধ্রুব আফিফার রুমের দিকে আসছিল। বিকেলে সবাই মিলে বাইরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য। শালক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলেছে ধ্রুবকে। শুনে ধ্রুব নিজেরও কেমন দমবন্ধকর অনুভূতি হয়েছে। বাইরে থেকে আফিফার স্বামীর এসব কথা শুনে চমকে গেল ধ্রুব। কপালের রগ দপদপ করতে লাগলো তার। তার মানে এই লোকটা সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে? আফিফার চাপা কান্নার শব্দ শুনে ধ্রুবর রাগ আকাশ ছোঁয়। দরজা নক করে বজ্রকঠিন স্বরে বলল, আফিফা, আফিফা দরজা খুলতো। শালুক বলল, সবাই মিলে বাইরে যাবে। তোর একটা ব্লু কালার হেজাব দিতে বলেছে শালুক। আফিফা তৎক্ষণিক চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলল। তারপর হেজাব দিতেই ধ্রুব হেসে বলল, তুই আর ভাইয়াও রেডি হয়ে নে। আজ আমরা সবাই মিলে বাইরে বের হব। একটা পিকনিক পিকনিক আমেজ হবে। আফিফা বলল, তোরা যা ধ্রুব, আমি চলে যাব এখন। ধ্রুব বলল, মানে কি? দুপুরে এলি আর এখনই যাবি কেন? ভাইয়া কই? সজীব দুহাত ভাঁজ করে বুকের ওপর রেখে গম্ভীর হয়ে বসে আছে। ধ্রুব এগিয়ে গিয়ে বলল, আফিফা কি বলছে ভাইয়া? যেতে চাইছে কেন? কতদিন পর এলো বাড়িতে, সবাই একসাথে হয়েছি আমরা। আজ থাকুন না আপনারা। সজীব বলল, না ধ্রুব, থাকা যাবে না। আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ধ্রুব বলল, ভাইয়া আফিফাও কিন্তু আমার বোন। আপনার বোন এসেছে ভালো কথা, আজকে রাতটা থেকে আগামীকাল যাবেন আপনারা। সজীব বিরক্ত হয়ে বলল, আমার 2 বোন বেড়াতে এসেছে, আফিফা এখানে থাকলে ওরা কিভাবে থাকবে? ওদের জন্য রান্না বান্নার ব্যাপার আছে। ধ্রুব অবাক হয়ে বলল, আপনার বোনের জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন? আপনার বোনেদের এক রাত রান্না করে খেতে কষ্ট হবে, তো আমার বোনের কি কষ্ট হবে না ওদের জন্য রান্না করতে? সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। কিছু বলার আগেই ধ্রুব বলল, সজীব ভাই, দরজার বাইরে থেকে আপনার কথা আমি শুনেছি। আফিফা অনেক মাস পর বাড়িতে এসেছে। ও মিনিমাম 1 সপ্তাহ বেড়াবে এখানে। আপনার যদি এখানে থাকতে অসুবিধা হয় তবে আপনি যেতে পারেন। 1 সপ্তাহ পর এসে ওকে নিয়ে যাবেন। সজীব রেগে বলল, তোমার কথাই হবে নাকি? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে 1 মুহূর্ত থাকতে পারবে না ইসলামী আইন অনুযায়ী, তা জানো তুমি? ধ্রুব বলল,
বেশ তো, নিয়ে যান তাহলে। কিন্তু ইসলামের আইন অনুযায়ী কিন্তু আফিফার ওপর এরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনেদের রেঁধে বেড়ে খাওয়াতে হবে। আফিফা যাবে, কিন্তু ও আপনার বোনেদের জন্য কোনো কাজ করবে না। সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। আফিফা ধ্রুবকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল রুম থেকে। ধ্রুব আফিফাকে ধমক দিয়ে বলল, খুব বড় হয়ে গেছিস মনে হয় তুই। আমরা কি সবাই মরে গেছি নাকি? নাকি আমাদের কাঁধে তুই বোঝা হয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হয়েছি আমরা? সব শুনেছি আমি, সব জানি। আপনি আফিফাকে এত দুর্বল ভাবছেন কোন সাহসে? আদনান ভাই নেই, আমি আছি। আমার বোনের সাথে কথা বলবেন সাবধানে, ভেবে কথা বলবেন। ওকে একেবারে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ধমক তো সবসময় দেন। আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারবো না? বিয়ে করে বউ নিয়েছেন, নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন, তাকে কাজের মহিলার মতন ট্রিট করবেন না। তাকে যদি ভাবেন সে আপনার বাড়ির কাজের মহিলা, তবে তার থেকে তেমনই ব্যবহার পাবেন। তাকে যদি ভাবেন আপনার মনের রানী, তবে দেখবেন আপনাকে সেও রাজার মতন সম্মান করবে, নারী কাদামাটির দলার মতন। ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায়। যখন তখন তাকে হুমকি দিয়ে, ধমক দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না। পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা, নিজের বুদ্ধি দিয়ে তার মন জয় করে কিভাবে দুইজন সুখী হওয়া যায় সেই কাজ করার মধ্যে। আপনার কি একেবারে মনে হয় না আপনার স্ত্রীও একটা মেয়ে? আপনার যেমন ভালো লাগে আপনার বোনেদের কাছে পেয়ে, ওর বাড়ির মানুষেরও তেমন ভালো লাগে ওকে কাছে পেয়ে। মানছি আপনার বাসায় মা নেই, তাই আফিফার দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব মানে কি এই যে বিয়ের পর নতুন নতুন অবস্থায় 2-3 বার বাবার বাড়ি আসার পর আর তাকে এই বাড়িতে আসতে দেওয়া যাবে না? সপ্তাহে বৃহস্পতিবার বিকালে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকালে নিয়ে চলে যান। একটা দিন আপনার 2 বোন ম্যানেজ করে নিতে পারবে, তাতে আফিফারও মন খুশি থাকবে। বিশ্বাস করেন, ও নিজে থেকেই তখন আপনার বোনেদের ভালোবাসবে। এভাবে সংসার হয় সজীব ভাই, কিন্তু সেই সংসারে সুখ আসে না। একই বিছানায় থেকে দুজনের মন যোজন যোজন দূরে থাকে। দিনে হাজার হাজার টাকা আয় করার মধ্যে কোনো সুখ নেই সজীব ভাই। সুখ আছে বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোঁপায় গুজে দিয়ে সে স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায় তার মধ্যে। সুখ থাকে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখখানা দেখার মধ্যে। সজীব চুপ করে বসে রইল। ধ্রুব হিজাব নিয়ে চলে গেল। সবাই মিলে রেডি হয়ে বের হওয়ার সময় দেখলো আফিফা আর সজীবও রেডি হয়ে নিচে বসে আছে। আফিফার 2 চোখ ভেজা, কিন্তু মুখে হাসি। ধ্রুবকে দেখে আফিফা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দুনিয়ার সব বোন যাতে তোর মতন একটা ভাই পায়, সব স্ত্রী যাতে তোর মতন স্বামী পায়। বিশ্বাস কর ভাই, তাহলে আর কোন নারী স্বামী নিয়ে অসুখী হবে না, স্বামীকে নিয়ে বুক চাপা কষ্ট জমিয়ে রাখবে না। রিকশায় সজীব বলল, আমি ধ্রুব ভাইয়ের সাথে বসতে চাই। শাপলা শালক আফিফা এক রিকশায় বসলো। সজীব ধ্রুবর পাশে বসে ধ্রুবর হাত ধরে বলল, সবসময় আশেপাশে সবাই বলতো বিয়ের পর বউকে কঠিন শাসনের মধ্যে রাখবি, উঠতে বসতে ধমক দিবি, মহিলাদের টাইটের মধ্যে রাখা লাগে, নয়তো তাদের পাখনা গজায়, স্বামীদের মূল্য দেয় না। আমার মা ছাড়া সংসার, আত্মীয় স্বজন সবাই বিয়ের আগে বলে দিয়েছে বউ আসলে আর আমার বোনদের সহ্য করতে পারবে না, আমার বোনেদের হিংসা করবে। বিশ্বাস করো ধ্রুব, আমার তখন খুব খারাপ লাগতো। সবার বুদ্ধি যুক্তি শুনে আমি বুঝলাম যে আমি যদি সবসময় গম্ভীর হয়ে থাকি, আফিফাকে রাগারাগিতে রাখি, তবে আফিফা সোজা থাকবে, আমার বোনেদের হিংসা করবে না, যখন তখন ওদের নামে নালিশ জানাবে না। সেই ভাবনা থেকে আমি সবসময় ওর সাথে একটা গাম্ভীর্য নিয়ে কথা বলি, কিছু হলেই ধমকাতে থাকি। আমার বোনেদের দোষ দেখে আফিফাকে শাসাই। আমি জানি আমার বোনেদের দোষ আছে, কিন্তু তবুও ওদের কিছু বলি না। আফিফা ভয়ে সবসময় চুপ থাকে। সবকিছুর পরও আমি বুঝতাম আফিফার সব ঠিক থাকলেও আমার সাথে ওর মনের মিল নেই। আমি বাসায় এলে আফিফার চোখ মুখ শুকিয়ে যায়। আমি যেন ওর কাছে মূর্তিমান আতঙ্ক। তবুও আমি ভাবতাম থাকুক এভাবেই, তবুও যদি আমার বোনেদের হিংসা না করে তাহলেই হলো। আমি আসলে স্ত্রী ও বোনেদের মধ্যে ব্যালেন্স করতে পারিনি। এখন মনে হচ্ছে আমার এসব ব্যাপারে আগেই সতর্ক হওয়া উচিত ছিল। মানুষের কথা না ধরে নিজের বুদ্ধিতে কাজে লাগানো উচিত ছিল। আজ তোমার কথা শুনে বুঝলাম তুমি ভুল কিছু বলনি। আফিফার মন খারাপের কারণ আমি কখনো জানতে চাইনি। আফিফা কখনো আমার সাথে হেসে কথা বলেনি, আমিও বলিনি। আমাদের সম্পর্কটা আসলে কেমন মেরে। আমার উচিত ছিল আফিফার মন বুঝতে চাওয়া।
ধ্রুব হেসে বলল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আমাকে। আপনার যেমন আপনার বোনেদের মন খারাপ সহ্য হয় না ভাই, আমার বোনের মন খারাপও আমাকে তেমন যন্ত্রণা দেয়। স্ত্রী আর বোন দুইজনের জায়গায় আলাদা, দুইজনকে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু একজনের জন্য অন্যজনকে আঘাত দেওয়ার কোনো কষ্টের কথা নয়। এতটুকু ভরসা করুন। আফিফা যৌথ পরিবারে বড় হয়েছে, ছোট থেকে দেখে এসেছে সবাই মিলেমিশে থাকতে হয় কিভাবে। অন্তত আফিফার পক্ষ থেকে এরকম ব্যাপার আপনি পাবেন না যা আপনার বোনেদের জন্য কষ্টের হয়। এইটুকু আমি লিখে দিতে পারি। সজীব বলল, তুমি দয়া করে এসব আমার শ্বশুর শাশুড়িকে বলো না, ওনারা জানলে ভীষণ কষ্ট পাবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে ফুচকার দোকানে এলো। আফিফা বারবার শালুককে জড়িয়ে ধরে বলছে, খবরদার শালুক, আমার ভাইকে কষ্ট দিবি না। আজ ধ্রুবর জন্য তো দুলা ভাইয়ের চোখের পর্দা সরে গেছে। এই প্রথম সে আমাকে ভালোবাসি বলে জড়িয়ে ধরেছে। আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে এখন। শাপলা শালুক দুজনেই হাসতে লাগলো শুনে। নয়না বলল, তোরা এত হাসছিস কেন? আফিফা নয়নাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি খুব খুশি আপা। ধ্রুবরা ঢাকায় ফিরে এলো 12 দিন হয়েছে। ইতিমধ্যে শালুক নিয়মিত কলেজ যাওয়া শুরু করেছে। ধ্রুব আগের মতোই সকালে উঠে রান্না করে, শালুক কলেজ থেকে ফিরে বিকেলে রান্না করে। দুইজনে মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারোর প্রতি কারোর কোনো অভিযোগ নেই, কেউ কাউকে নিয়ে আক্ষেপ প্রকাশ করে না। ধ্রুব একটা 2 রুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় 6-7 দিন লেগে গেল। তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেললো। নতুন বাসায় 2টো বেডরুম, একটা ডাইনিং, 2টো ওয়াশরুম, একটা কিচেন রুম। মায়ের রুমটা ধ্রুব নিজের হাতে সাজালো। একটা ছোট্ট খাট, আলমারি, আরামদায়ক বিছানা, দেওয়ালে কিছু পেন্টিং, জানালায় সাদা আর নীলের পর্দা। রুমের একটি টিভি আনলো মায়ের জন্য। একটা রকিং চেয়ার রাখলো বারান্দায় মায়ের জন্য। অ্যাটাচ বাথরুম দেওয়া রুমটা মায়ের জন্য রাখলো। ঠিক করলো খুব দ্রুতই একটা এসি কিনে আনবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়। সব শালুকের ভীষণ ভালো লাগছে। চাচিকে নিয়ে এলে শালুকের আর একা একা লাগবে না ধ্রুব না আসা পর্যন্ত। এটা শালুকের জন্য আনন্দদায়ক। ধ্রুব অফিস থেকে ছুটি চাইলো, কিন্তু ছুটি পেল না। 1 মাস কেটে গেল এইভাবেই, কিন্তু ধ্রুব ছুটি পেল না অফিস থেকে। রাতে বিষণ্ণ মুখে ধ্রুবকে বসে থাকতে দেখে শালুক আদরে বিড়ালের মতন ধ্রুবর কোলে গিয়ে বসে পড়ল, ধ্রুবর গলা জড়িয়ে ধরে। ধ্রুব শালুকের লম্বা চুলে নিজের নাক ডুবিয়ে দিল, গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে শালুকের গালে মৃদু ঘষতে লাগলো। শালুক বলল, ছুটি হয়নি এখনো? কবে যাবো আমরা চাচিকে নিয়ে আসতে? ধ্রুবর মন খারাপ করে বলল, না, ছুটি দিচ্ছে না তো। নতুন চাকরি, এখনই এত ছুটি দিবে নাকি? কি করবো বলো তো? শালুক কি বলবে বুঝতে পারলো না। শেষে বলল, ছুটি লাগবে না, চলো আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে। ধ্রুব হেসে বলল, পাগল, চাকরি চলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে, খাবো কি তখন? ধ্রুব শালুকের ঘাড়ে একটা কামড় দিয়ে বলল, ভালোবাসা খাবো। ধ্রুব হেসে ফেলল শালুকের কথা শুনে। শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, পড়া শেষ হয়নি কিন্তু তোর এখনো। ফিনান্সে যে অঙ্কটা করতে দিয়েছি, করেছিস? শালুক মুখ ভেঙচি কেটে বলল, এরকম একটা রোমান্টিক সময় আপনার পড়ালেখার কথা না আনলে কি শান্তি লাগতো না? কোথায় একটু রোম্যান্স করার মুডে নিয়ে বসেছি আপনার কাছে, আর আপনি বলছেন পড়ার কথা। ধ্রুব কোলে করে শালুককে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলছি, যাও এবার পড়া শেষ করো, এখন পড়ার সময় তোমার। শালুকের রাগ হলো খুব, মুখ ভেঙচি দিয়ে পড়ায় মনোযোগ দিল। ধ্রুব মুচকি হাসতে লাগলো। এই তার শালুক, তার স্ত্রী শালুক। কেমন যেন কলিজা ছিঁড়ে যাবার মতন অনুভূতি হচ্ছে তার। যদি শালুককে না পেত ধ্রুব, তাহলে কি করতো সে? এইসব ভাবতে ভাবতে ধ্রুব খাবার গরম করতে গেল। খাবার গরম করতে গিয়ে ধ্রুবর মনে হলো আসার সময় নানির বাড়ির নাম্বারটা নিয়ে আসা উচিত ছিল, তাহলে যোগাযোগ করতে পারতো। এইসব ভাবতে ভাবতে ধ্রুব সব গরম করে নিল। তারপর শালুককে পড়া বুঝিয়ে দিয়ে খেতে বসলো দুজনে। বাকিরা ধ্রুব খুব ছটফট করলো। ধ্রুব ছটফটানি লক্ষ্য করে শালুক উঠে বসলো বিছানায়। রুমের লাইট অন করে ধ্রুবকে পানি এনে দিল। তারপর জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? ধ্রুবর চোখ মুখ শুকিয়ে গেছে, চেহারায় কেমন বিবর্ণ। ধরা গলায় ধ্রুব বলল, আমার ভালো লাগছে না শালুক, কেমন যেন লাগছে। বারবার ছোটবেলার সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে। অস্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে ঘুম পাড়িয়ে গান শোনাচ্ছে যেন। পুকুর ঘাটে নিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছে। শালুক বলল, আপনি কেন সবসময় এসব কথা ভাবেন বলেন তো? কষ্টের স্মৃতি মনে পড়লে কষ্ট বাড়ে, কমে না। ধ্রুব হেসে বলল,
আমার সুখ তো আমার পাশেই আছে শালুক। সে পাশে থাকলে এইসব কষ্ট সহ্য করার কোনো ব্যাপারই না। তবুও আজ কেন যেন এরকম লাগছে জানি না। বাকি রাত আর দুজনে ঘুমালো না। সকাল হতে ধ্রুব বলল, শালুক চলো বাড়ি যাই। শালুক অবাক হয়ে গেল ধ্রুবর কথা শুনে। তারপর আনন্দে চিৎকার করে বলল, আমি তো এক পায়ে খাড়া। দুজনে ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল 10টায় বাসে উঠল। ভাগ্য বিরূপ হলো, পথের বাস নষ্ট হয়ে গেল। ধ্রুবর কেমন অসহ্য লাগতে লাগলো। বুকের ভেতর চিনচিন ব্যথা জানান দিচ্ছে কিছু একটা হচ্ছে, কোনো আপনজন কারোর। অস্থির হয়ে ধ্রুব পায়চারি করতে লাগলো। শালুক অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। কি হয়েছে এই মানুষটার, এত অস্থির কেন আজ সে? বাস ঠিক হতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। 10টার বাসে উঠে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে গেল। সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ। বাইরে থেকে ধ্রুবর কলিজা মোচড় দিয়ে উঠল। বাগানের মধ্যে দাঁড়িয়ে ধ্রুব বলল, আমি ভেতরে যাব না শালুক, তুমি যাও। আমার মন বলছে খুব খারাপ কিছু হয়েছে। শালুক নিজেই ভেবে পাচ্ছে না ধ্রুবর এই অস্বাভাবিক আচরণে করার মানে কি। ধ্রুবর হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। সবাই ডাইনিং রুমে বসে আছে। আদনানের মা আর শালুকের মা কাঁদছে। ধ্রুব ভেতরে প্রবেশ করতেই হাসনা বেগম ছুটে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শালুক কিছু বুঝতে পারছে না। এগিয়ে গিয়ে বড় চাচির পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বড় চাচি? আদিবা বেগম চোখের পানি মুছে বলল, দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। দীপালি চলে গেছে ফাঁকি দিয়ে। শালুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। ধ্রুব ফ্লোরে বসে বলল, কি হয়েছে চাচি? আমাকে বলো আগে। আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাচি। হাসনা বেগম ধ্রুবর পাশে লেপ্টে বসে বললেন, ও বাবা, সে পাশা নিচে চলে গেল এই দুনিয়া থেকে। তোর যে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে না, আর তার চিকিৎসা করার ঝামেলা আর নেই রে বাবা, সে যে চলে গেছে কাল রাতেই। ধ্রুবর মনে হলো সারা পৃথিবী বুঝি কাঁপছে চোখের সামনে। সব কেমন ঝাপসা লাগছে। অস্পষ্ট স্বরে ধ্রুব শালুককে ডাকলো। শালুক ছুটে এলো ধ্রুবর কাছে। শালুকের কোলেই ধ্রুব জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ খুলে তাকালো অনেকক্ষণ পরেই। রুমে তখন কেউ নেই ধ্রুবর বাবা ছাড়া। ধ্রুবকে শুইয়ে রাখা হয়েছে জহিরের রুমে। ধ্রুব শোয়া থেকে উঠে বসলো। বাবা ছেলে দুইজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। কেউ কাঁদলো না, কেউ কোনো শব্দ করলো না। কেঁদে গেল দুইজনের হৃদয়। চোখের অশ্রুপাত হলো না, রক্তপাত হলো অন্তরে অন্তরে। ধ্রুব বলল, বাবা, মায়ের সাথে আর কি দেখা হবে না এই জন্মে? আমার যে তাকে নিয়ে সেই মাওতো অর্গান বাজিয়ে শোনানো বাকি আছে এখনো। সে যে ঘুম পাড়ানি গান, যে গান গেয়ে মা আমাকে ঘুম পাড়াতো, কথা ছিল তো আমার মুখে সেই গান শুনে একসময় মা ঘুমাবে। আজ কেন মা সেই গান না শুনেই ঘুমিয়ে পড়লো বাবা? মা চলে যাওয়ার পর আমার এত ঘুম আসতো না, যখন তখন আমি একা একাই শুয়ে গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা। বাবা, এরপর এত বছর কেটে গেল, আমি আর মাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারিনি। খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো। সেই রাতে মা আমাকে আর শালুকে ঘুম পাড়ানি গান শোনাবে। হলো না তো বাবা, কিছুই তো হলো না আমার। আমি পারলাম না বাবা মাকে সুস্থ করার জন্য একটু চেষ্টা করতে। সেলিম সাহেব কিছু বলতে পারলেন না। রাতে ধ্রুব গেল দীপালির বাড়িতে। দীপালির বাবা যেন ধ্রুবর অপেক্ষায় ছিল। ধ্রুবকে দেখে বের হয়ে এলেন বাইরে। তারপর ধ্রুবর হাত চেপে ধরে বললেন, আমার মা তো স্বর্গে চলে গেল। মায়ের প্রাণ বুঝি তোমাকে একবার চোখে দেখার জন্য আটকে ছিল দাদা ভাই। সেই দিন তুমি চলে যাওয়ার পর মায়ের শরীর আরো খারাপ হতে লাগলো। আমায় ডেকে নিয়ে দিব্যি দিল যাতে করে তোমাকে কিছু না জানানো হয়। আমার উপরেই বুঝি অভিমান করে চলে গেল আমার মা। আমার মায়ের বড় অভিমান ছিল আমার উপরে। আমার চোখের সামনেই তো আমার সোনার প্রতিমা দিন দিন কঙ্কাল হতে লাগলো, অথচ আমি কিছুই করতে পারলাম না তার চিকিৎসার জন্য শহরে নিতে। আমাকে যে ভয় দেখিয়ে বলতো জোর করলে নিজের প্রাণ দিয়ে দিবে। তোমার জন্য একটা বক্স রেখে গেছে, ভেতরে আসো। ধ্রুব বলল, না, ভেতরে যাব না, আপনি বক্স এনে দিন, আমি চলে যাব। বাড়িতে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে ধ্রুবর জন্য। শালুক নীরব হয়ে চোখের পানি মুছছে একটু পর পর। শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধ্রুবকে খুঁজে আনতে। কোথায় গেল ধ্রুব? কেন এখনো ফিরছে না বাসায়? চিন্তিত বাড়ির প্রতিটি মানুষ। আফিফা নয়না চলে এসেছে বাবার বাড়ি ধ্রুবর মায়ের মৃত্যুর সংবাদ শুনে। বসা ঘরে সবার মধ্যে অস্থিরতা। ধ্রুব বাড়ি এলো রাত 11টা নাগাদ। হাতে একটা কাঠের চৌকানো বাক্স। শালুকের হাতে বাক্সটা দিয়ে বলল, আমার মা আমার জন্য শেষ স্মৃতিচিহ্ন রেখে গেল শালুক। সবার সামনে ধ্রুব বক্স খুলল। ছোট একটা চিরকুট ভেতরে। মুক্তোর মতন হাতের লেখা, তবে লাইনগুলো আঁকাবাঁকা।
ধ্রুব বুঝলো ভীষণ কষ্ট হয়েছে মায়ের এই চিঠি লিখতে। ধ্রুব পড়তে লাগলো। আমার নারী ছেঁড়া ধন, কত বছর পর আজ তোমায় দেখলাম। ভালো করে নয়ন ভরে দেখে নিয়েছি আজ। ভেবেছিলাম পরাণ জড়িয়ে আবার তোমায় দেখবো, কিন্তু তুমি চলে যাবার পর বুঝলাম আমার দেখার তেষ্টা এই এক মহাসাগরের সমান। সেখানে এইটুকু দেখায় কিছু হয়নি। ভেবেছিলাম এই জন্মে হয়তো ঈশ্বর আমার ডাক শুনবে না, পাপের শাস্তি হিসেবে তোমাকে শেষবার আর দেখতে দেবে না। কিন্তু ঈশ্বর এই হতভাগীর প্রতি এতটাও নিষ্ঠুর হননি, তাই হয়তো একবার দেখিয়েছেন। আজ তোমার দেখার পর এই প্রথমবারের মতন মনে হলো আমি আর বেশি দিন নেই। আমার প্রতি তোমার অনেক অভিযোগ আছে জানি। যাবার আগে তোমাকে কিছু দিয়ে যাবার ভীষণ ইচ্ছে ছিল। এই বাক্সটার ওপরেই এই কাঠের পাতাতন হালকা চাপা দিলেই খুলে যাবে। নিচে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার রেখে যাচ্ছি। গ্রহণ করে যদি আমাকে ক্ষমা করে থাকো, যদি না গ্রহণ করো তবে জানবো আমাকে মা বলে মানতে পারছো না আর। আর হয়তো শেষ দেখা হবে না। সেলিম সাহেবকে বলে দিও এই হতভাগী তাকে মন থেকে ভালোবেসেছিল কোনো একদিন। ভালো থেকো সবাইকে নিয়ে। ওপরের পাতাতন খুলতেই ধ্রুবর ভেতরে একটা খাম পেল। খামের ভেতরে একটা চেক বই, একটা ইস্যু করা চেকের পাতার ওপর এক টুকরো কাগজ পেল। 50 লাখ টাকার একটা চেক, কাগজে লেখা এই টাকার মালিক ধ্রুব। আমার নামে কেনা জমি বিক্রির এই টাকার মালিক আমার একমাত্র ছেলে ধ্রুব। ধ্রুব ফ্যাল করে তাকিয়ে রইল সবার দিকে, তারপর চিৎকার করে কেঁদে বলল, এসব কিছু তোমরা নিয়ে যাও, আমার মাকে এনে দাও। আর একটা বার আমি একটু মন ভরে মা বলে ডাকি। আমার এখনো মা বলে ডাকার তৃপ্তি মেটেনি। আমার মা কই? কেন বারবার আমাকে এভাবে ফাঁকি দিয়ে যায় আমার মা? আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি, এখন আবার তাকে পেয়ে যে আজীবনের জন্য হারালাম। আর কিসের বিনিময়ে তাকে পাবো আমি? সেলিম সাহেবের 2 পা জড়িয়ে ধরে বলল, আমার মাকে এনে দাও বাবা, একটা বারের জন্য এনে দাও। আমি আর একটা বার তাকে মা বলতে চাই, আমার আর কিছু চাই না, একবার মাকে ডাকতে চাই। শালক তাকিয়ে দেখতে লাগলো। স্পষ্ট দৃষ্টি একটা হৃদয় কেমন করে ক্ষতবিক্ষত আজ। পাষাণ হৃদয়ে মায়ের জন্য কতটুকু লুকানো ভালোবাসা। শত আঘাতে নাকাদা মানুষটার দু চোখে কত জল। গ্রামে 1 সপ্তাহ হয়ে গেছে ধ্রুবদের, অথচ শহরে ফিরে যাবার মতন তাড়া নেই। যেন এরকমই মনে হচ্ছে ধ্রুবর। নিজের চাকরি, শালকের পড়ালেখা সব মাথা থেকে বের হয়ে গেছে। ধ্রুবর দিন কাটে বাড়ির পেছনে শ্যাওলা ধরা পুকুর ঘাটে বসে। পুকুরের পানির দিকে তাকিয়ে আনমনে কি ভেবে যায় ধ্রুব, কে জানে তা। ভীষণ জ্বালাপোড়ার অনুভব হয় ধ্রুবর। জীবনের সব হিসাব যেন মেলাতে মেলাতেও মেলে না। জটিল লাগে এই জীবন। কখনো কি ধ্রুব ভেবেছিল এইভাবে মাকে হারিয়ে ফেলবে? ভাগ্যের যদি হারিয়ে ফেলাই ছিল, তবে কেন মায়ের সাথে শেষ দেখা না হলেও তো কষ্ট একটু কম হতো তাহলে। পেয়ে হারানোর সে কি যন্ত্রণা। ধ্রুবর পাশে এসে জহির বসলো। একটা মাটির ঢেল কুড়িয়ে পানিতে ছুঁড়ে মারল জহির, তারপর আপন মনে বলতে লাগলো, বাবা যখন মারা যায় আমি তখন ছোট ছিলাম। এর জন্যই সবসময় মনে হয় বাবার আদর কিছুই পাইনি যেন। বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমি বুঝতাম না তোর ব্যথা। কিন্তু কিছুই করার নেই ধ্রুব। প্রকৃতির এই নিয়মকে আমাদের মেনে নিতে হবে। কিছুতেই এই নিয়মকে অস্বীকার করা যাবে না। এখন জীবন থেকে কেউ হারিয়ে গেলে ভেবে যদি এখন জীবন থেকে কেউ হারিয়ে গেছে ভেবে যদি আমার জীবনকে এখানেই থামিয়ে রাখি আমরা, তবে আমরা নিজেরাও হারিয়ে যাব অল্প সময়ের মধ্যেই। এখন যে সময় তুই পার করছিস, তোর কাছে এই দুনিয়া ছেড়ে চলে যাবার মনে হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান, কিন্তু এই সমস্যা তখনও রয়ে যায় ধ্রুব। তোকে ঘিরে আবার যারা বেঁচে আছে তাদেরও এই অনুভূতি হতে পারে। বাবা মারা যাওয়ার পর সবসময় আমার ইচ্ছে করতো আত্মহত্যা করতে, কিন্তু পরক্ষণে মনে পড়ে যেত মা আছে, বোন আছে, ভাই আছে। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়িয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো জহির ভাই। জহির মুচকি হাসলো। ধ্রুব বাড়িতে গিয়ে বড় চাচিকে বলল, ক্ষুধা পেয়েছে চাচি। আদিবা বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। ছুটে গেলেন রান্নাঘরে। 1 সপ্তাহ ধরে ধ্রুব কেমন আগের মতন চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল সবাই। সবার মনে ভয় ছিল আবারও বুঝি ধ্রুব সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে, কিন্তু আজ যেন মনে হচ্ছে চাঁদের মুখ থেকে মেঘ সরে গেছে। খেতে বসে ধ্রুব উঠে গেল। শালক রুমে বসেছিল, একটা বই সামনে নিয়ে তাকিয়ে আছে বইয়ের দিকে, কিন্তু মন নেই বইতে। কি ভাবছে যেন শালক।
ধ্রুবর মন খারাপ দেখে শালুক নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজেও ঘাবড়ে গেছে শালুক ধ্রুবকে এরকম ভেঙে পড়তে দেখে। ধ্রুবর মন খারাপ দেখে ভয়ে শালুকও ধ্রুবকে খুব একটা ঘাটালো না। রুমের দরজা বন্ধ করে ধ্রুব শালুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর আস্তে করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক। আমরা আর শহরে যাব না, গ্রামেই থাকবো, বাড়িতেই থাকবো। তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে? শালুক কেঁদে ফেললো। ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হব তাহলে। বাড়িতে সবাইকে ছেড়ে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। ধ্রুব বলল, চলো খেতে যাই, আমার খিদে পেয়েছে। শালুককে সাথে নিয়ে ধ্রুব খাবার খেলো। তারপর বাবার রুমে গেল। সেলিম সাহেব ব্যবসার হিসাব করছিলেন। ধ্রুব গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা আমি ব্যবসা করতে চাই। অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সেলিম সাহেব। তারপর বললেন, তোর চাকরি? ধ্রুব হেসে বলল, চাকরি আমার দ্বারা হবে না বাবা। ব্যবসায় মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের। আপনারা সবাই ব্যবসা করছেন, আমিও আপনাদের পথ অনুসরণ করতে চাই। আরেকটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না, এখানেই থাকবো। সেলিম সাহেব এবার অবাক হয়ে গেলেন। ধ্রুব এগিয়ে গিয়ে বাবার পাশ ঘেঁষে বসলো। বাবার কাঁধে মাথা রেখে বলল, মাকে তো হারিয়ে ফেলেছি বাবা, আমার ভীষণ ভয় হচ্ছে। এবার হঠাৎ করে যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি, তাহলে তো বাবা আমার আফসোসের সীমা থাকবে না। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকবো। প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকবো। তোমার ছায়ায় থাকবো, যাতে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হতে পারি। আবারও যাতে আমার বুক হাহাকার না জন্মায় যে বাবাকেও মন ভরে ডাকতে পারিনি। আমাদের যৌথ পরিবারের যে রেওয়াজ, সেটা শহরে থেকে আমি ভাঙবো না। সেলিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বুকের ভেতরে একটা প্রশান্তির অনুভূতি হচ্ছে তার। এই তো সেই ছেলে যে কিনা তার মুখোমুখি হতো না দীর্ঘ সময় ধরে। এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেত না পর্যন্ত। এই তো সেই ছেলে যে তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনও মনে করতো না। অথচ আজ সেই ছেলে কিনা তার কাছে থাকতে চায়, শুধুমাত্র মন ভরে তাকে ডাকার জন্য। আহা, পিতা হওয়ার বুঝি সার্থক হলো তার এতদিনে। এরপর মরে গেলেও আর কোনো আফসোস থাকবে না। এর অনেকদিন পর একটা ঘটনা ঘটে গেল। জহির একটা মেয়েকে নিয়ে বাসায় হাজির। ধ্রুব তখন নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়িতে সেই দিন প্রায় উৎসব উৎসব আমেজ। আফিফার বাবু হবে। 7 মাস উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে। আকাশি কালার একটি সুতির শাড়ি পরনে মেয়েটা গুটি গুটি পায়ে সবাইকে সালাম করতে লাগলো। মিনা বেগম ছুটে এলেন বাইরে, এসে বউকে জড়িয়ে ধরলেন বুকে। মাথায় ঘোমটা খানিকটা সরিয়ে বললেন, আল্লাহ, আমার ঘরে আরেকটা চাঁদ দিয়েছে বুঝি। শালুক কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ছিপছিপে গরনের শ্যামলা মিষ্টি চেহারার শাড়ি পরা একটা মেয়েকে দেখে শালুক বুঝতে পারল না ঘটনা কি ঘটেছে। আদিবা বেগম মিষ্টি নিয়ে শালুককে খাইয়ে দিতে দিতে বলল, আমাদের জহিরের বউ রে শালুক, তোর ভাবি। যা ভাবির সাথে পরিচয় হয়ে নে। শালুকের মাথার উপর দিয়ে গেল সবটা। জহির ভাই এভাবে বিয়ে করেছে, কিন্তু কেন? নাস্তার টেবিলে বসে ফরিদা বেগম ডাল আর শুটকি ভর্তা দিয়ে শালুককে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন, ওর নাম রুমা বুঝলি। মেয়ের মা নেই, সৎমা ঘরে। খুবই মিষ্টি একটা মেয়ে। জহিরের ক্লাসমেট ছিল, ভালো বন্ধুত্ব ছিল জহিরের সাথে। শুনবি আমাদের এই লাজুক জহির একটু একটু মনে হয় পছন্দ করতো ওরে। সৎমা মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল। এক মাঝবয়সী লোকের সাথে বিয়ে ঠিকঠাক। লোকটার আগের বউ মারা গেছে। সেই ঘরে 3টা ছেলে মেয়ে রয়েছে। বড় ছেলে নাকি এবার ক্লাস 10-এ পড়ছে। পরশু রাতে জহির বড় আপাকে কল দিয়ে বলল, মা, আমি যদি একটা মা-হারা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, তুমি কি তাকে মেনে নেবে? তোর ফুফু শুনে আকাশ থেকে পড়লো যেন। যে ছেলে কারোর দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পায়, সে নিজ মুখে নিজের বিয়ের কথা বলছে। ছুটে এসে আমাদের বলল, তোর ফুপি। আমরা 3 জন মিলে বললাম, এর চাইতে ভালো আর কিছু হতে পারে না। একটা মা-হারা মেয়ে আর কিছু না পেলেও অন্তত তোর ফুপির মতন একজন মা তো পাবে। তোর ফুপির সে কি আনন্দ যখন আমরা 3 জন সম্মতি দিলাম। ব্যাস, আর কি লাগে। আজ সকালে ছেলে আর ছেলের বউ হাজির। হাসনা বেগম তাড়াতাড়ি নাস্তা নিয়ে ছুটছেন নতুন বউয়ের জন্য। ফরিদাকে টেবিলের পাশে দাঁড়িয়ে শালুককে ভাত খাওয়াতে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, নিজের ছেলের বউয়ের আর কত যত্ন নিবি। বাড়িতে এখন নতুন আরেকটা বউ এসেছে, তার দিকেও খেয়াল দিতে হবে। তার নাস্তা পানির আয়োজন করবে কে? শালুক ভেঙচি কেটে বলল, যাচ্ছি আমি, আমার খাওয়া শেষ।
ধ্রুব বাইরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে বাইকে। শালুক ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বের হয়ে গেল। জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে শালুকের। নিজের লেখাপড়ার পাশাপাশি দিবাকেও পড়া দেখিয়ে দেয় শালুক। ছুটির দিন ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে যায় ঘুরতে। সন্ধ্যাবেলা সবাই মিলে জমজমাট আড্ডা দেয়। রুমা চমৎকার সাংসারিক মেয়ে। শালুক নিজেও রুমার থেকে টুকটাক কাজ করা শিখে। এর মধ্যেই শাপলার বিয়ে ঠিক হলো পলাশের সাথে। আফিফার ছেলে ততদিন প্রায় 6 মাস বয়স হয়ে গেছে। সময় পেলে সজীব আফিফাকে নিয়ে বেড়াতে চলে আসে। সজীবের আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে। নিজের মা বাবা না থাকায় এই বাড়িতে আসলে সবাইকে মনে হয় নিজের মা বাবা যেন। এরা সবাই ভীষণ আপন করে কথা বলে সজীবের সাথে। সবকিছু ঠিকঠাক মতো যখন চলছিল ঠিক তখনই আদনান জানালো শাপলার বিয়েতে যোগ দিতে 2 মাসের ছুটি নিয়ে সে দেশে আসছে। আদনানের দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতিকর বটে। একবার তো ঝামেলা করলো আফিফার বিয়ের সময়, এখন আবার শাপলার বিয়ের সময় কি করে বসবে। বিয়ের দিন সকালে আদনান এসে পৌঁছালো। সবার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগ আদনানের কাছে গোপন রইল না। হাসলো আদনান সবার এই ভয় দেখে। বিয়েটা হয়ে গেল মহা ধুমধামে। সবার চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। শালুক দরকার ছাড়া নিজের রুম থেকে বের হচ্ছে না। ধ্রুব যদিও এইসব নিয়ে ভাবছে না, সে বারবার শালুককে ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না। আদনানের ছুটির আর 1 মাস আছে। এমন সময় আদনানের দাদা সিদ্ধান্ত নিলেন, এভাবে আর চলে না। আদনান দেশে এসেছে অথচ সবাই তার সাথে এমন ব্যবহার করছে যেন এইমাত্র সে খুন করে এসেছে। এই সবকিছুর সমাধান আদনানকেও বিয়ে করিয়ে দেওয়া। ধ্রুব জহির দুইজনেই আদনানের ছোট। দুজনেই বিয়ে করেছে অথচ বড় ভাই হয়ে আদনান এখনো বিয়ে করেনি। দাদা হয়ে নাতির এই অবস্থা তার সহ্য হলো না। নিজের 3 ছেলের বউ মেয়েকে ডেকে নুরুল ইসলাম সাহেব সন্ধ্যায় নিজের মতামত জানালেন। সবাই তার মতামত শুনে খুশি হলো। অন্তত যে আতঙ্কে থাকছে সবাই তার থেকে তো মুক্তি পাবে সবাই। শালুককেও এভাবে পালিয়ে বেড়াতে হবে না। সবসময় সবার দুশ্চিন্তা করতে হবে না। রাতে খাবার টেবিলে নুরুল ইসলাম সাহেব আদনানকে বললেন, আদনান, তোর দাদিতো ভাই তোর বউ দেখার জন্য উতলা হয়ে আছে। এখন তুই যদি বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। বিয়েটা করে না হয় আবার বিদেশে যাবি। আদনান চুপ করে থেকে বলল, বেশ তো, আমার আপত্তি নেই। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে ভয়ে আছেন। আমি যতই বলি না কেন আমার পক্ষ থেকে শালুক ধ্রুব কারোর কোনো ক্ষতি হবে না, তা কেউ বিশ্বাস করবে না। আমি অনেকটা মিথ্যাবাদী রাখালের মতন হয়ে গিয়েছি। সবার মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখতে পাই তাতে আমার নিজেকে নিজেই শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তবে আমার একটা অনুরোধ রইল দাদা, আমার জন্য যদি মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সি অথবা বিধবা মেয়ে দেখবেন। আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না। সৌদিতে গিয়ে আমি নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। 2বার উমরা হজ করেছি। আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি। আজও আমি অনুতপ্ত। আমার আল্লাহ যদি আমায় ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাবো। আমার অতীতের কথা শুনে কোনো অবিবাহিত মেয়ে রাজি হবে না। পরের সপ্তাহে মেয়ে দেখা ফাইনাল হলো। আদনানকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো। 24-25 বছর বয়সী একটা মেয়ে বসে আছে আদনানের সামনে। আদনান গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? মেয়েটা কাপা গলায় বলল, সাইমা আক্তার। আদনান জিজ্ঞাসা করলো, আপনার কি আমাকে কিছু বলার আছে? এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন। সাইমা মুচকি হেসে বলল, না, এরকম কোনো ব্যাপার নেই। আদনান 1 গ্লাস পানি খেয়ে বলল, আমার কিছু কথা বলার আছে, দয়া করে শুনবেন। তারপর আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সাইমা উৎসুক দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। ফর্সা কিছুটা স্বাস্থ্যবান লোকটার দিকে এই প্রথম সরাসরি তাকালো সাইমা। আদনান নিচের দিকে তাকিয়ে বলল, কয়েক বছর আমি আমেরিকায় ছিলাম। তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনশিপও চলে যাই। যাই হোক, আমি তখন ভীষণ স্বার্থপর স্বভাবের মানুষ ছিলাম। নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপনজনের ক্ষতিও করেছি। পরবর্তীতে বুঝতে পেরে আমি আসলে ভীষণ অন্যায় করেছি। এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে। তাই বিদেশে চলে যাই। যাবার আগে
যাদের ক্ষতি করেছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। সৌদি গিয়ে নিজের মধ্যে অনুশোচনা জন্মায়। সবকিছুর জন্য, আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি চাই না আমার সাথে বিয়ে হওয়ার পর আপনি এসব জানতে পেরে কষ্ট পান, তাই আগেই জানিয়ে দিলাম। এবার আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সাইমা অপলক তাকিয়ে থেকে বলল, আমার প্রথমবার যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায়, 3টা ছেলে মেয়ে রেখে। আমার বিয়ে 2 বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন। আমাদের নিম্নবিত্ত পরিবার, ভাই বোন 5 জন। আমার পরে আরো 2 জন বোন আছে। বাবা মায়ের ঘাড়ে বোঝা হয়ে বসে আছি বলতে পারেন। আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর হলো। আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে সত্যি, তবে এরও সত্যি আমি ডিভোর্সি। আমার পারিবারিক অবস্থা খারাপ জেনে আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলেই আমার আসলেই ভালো লেগেছে। আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামের সবাই জানে। আপনি চাইলে কোনো ষোড়শী মেয়েকে বিয়ে করতে পারতেন। আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে অনেক মেয়ে আপনার এই অতীতের কথা মনে রাখতো না। সেখানে আপনি তবুও নিজের অনুশোচনার জন্য আমার মতন কাউকে বিয়ে করতে চেয়েছেন। আমার কোনো অমত নেই। আমার শুধু একটাই অনুরোধ রইল, অতীতের আপনার যেই থাকুক, তখন আমি ছিলাম না, কিন্তু ভবিষ্যতে যখন আমি থাকবো তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে। আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন তবে আমারও আপনার অতীত নিয়ে আর কখনো প্রশ্ন করব না। ছোট্ট পরিসরে আয়োজন করে পরের দিন আদনানের বিয়ে হয়ে গেল। বহুদিন পর আজ আবারও বাড়ির সবাইকে নিশ্চিন্ত মনে হলো। আজ আর শালুককে ভয়ে রুমে বসে থাকতে হচ্ছে না। ইদানিং শালকরা 3 জন মিলে হুটহাট এটা সেটা রান্না করে ফেলে। যে কোনো কাজে 3 মাথা একসাথে দেখা যায়। আদনান সৌদি যাওয়ার পরের মাসেই সবাই সুসংবাদ পেল নতুন অতিথি আগমনে। খবর পেয়ে নয়না, আফিফা, শাপলা সবাই বাবার বাড়ি এলো। ভিডিও কলে আদনান সবার হাসি ভরা মুখটা দেখছে আর চোখের পানি মুছছে। সাইমার লাজুক মুখখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে আদনানের কেমন ঘোর লেগে গেল। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে বউকে জড়িয়ে ধরে এরকম মিষ্টি একটা সংবাদে জানানোর জন্য। রাতে শুতে গিয়ে শালক মুখ ভার করে রাখলো। ধ্রুব কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হলো তখন জাপটে ধরে বলল, কি হয়েছে শালক, বলো না আমাকে। মুখ বাঁকিয়ে শালক বলল, আদনান ভাইয়ের বিয়ে হয়েছে সেই দিন, অথচ এখনই খুশির খবর দিয়ে দিল। আফিফা আপা আর আমাদের বিয়ে একই দিনে হয়েছে, তাদেরও খুশির সংবাদ সবাই জানতে পারলো, অথচ আমি এখনো কাউকে কোনো খুশির খবর শোনাতে পারলাম না। আমার কি লজ্জা লাগে না? ওরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। ধ্রুব হাহা করে হেসে বলল, আমি কি এমনি এমনি বলি? শালক বলে, লাজ নাই? আসলেই লাজ নাই। নিজে বাচ্চা হয়ে এখনই কিনা বাচ্চা চাই। শালক মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর আমি 18 বছরের হব। ধ্রুব শার্ট খুলতে খুলতে বলল, তারপর না হয় বাচ্চা নিয়ে ভাববো। এখনো ছোট তুমি ভীষণ। শালক কটমট করে তাকিয়ে বলল, তাই না? তবে রে, খবরদার রাতে কোনোভাবে যদি আমায় টাচ করার চেষ্টা করেন তবে দেখবেন 18 বছর যখন হবে তখন বাকি সবও হবে। শালক রাগ করে রুম থেকে বের হয়ে যেতে নিলে ধ্রুব পেছন থেকে জড়িয়ে ধরে রুমের বাতি নিভিয়ে দিল। তারপর বদ্ধ ঘরের ভেতর থেকে শালকের হাসি রিনঝিন শব্দ ভেসে আসতে লাগলো। হয়তো সর্বসুখ রচিত হচ্ছে তাদের বদ্ধ ঘরে।